ওড়না দিন ফারজাদ ভাই। যে ওড়না বুকে থাকে না তা কোমরে ঝুলিয়ে রাখারও কোনো মানে নেই বলেই মুঠোর দলিত মথিত ওড়নাটা কোনো অদৃশ্যে ছুঁড়ে ফেলল ফারজাদ। শক্ত খড়খড়ে হাতে চেপে ধরল কন্দনরত রমণীর সরু বাহু। দুহাতে আড়াআড়ি করে নিজের সম্মুখ ভাগ আড়াল করে পিছু ঘুরে দাঁড়াতে চাইল তরু, কিন্তু সামনের অগ্নিশর্মা মানবের শক্ত বাহুর চাপে এক চুলও নড়তে পারল না অষ্টাদশী। সন্ধ্যার ম্রিয়মাণ আলোয় ছাদটা তখনও কিছুটা আলোকিত। ফারজাদের দিকে তাকিয়ে অনুনয় করল মেয়েটা। ইচ্ছে করে করিনি তো, নাচার জন্য কোমরে বেঁধেছিলাম শুধু, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ক্রোধে হিসিয়ে উঠল ফারজাদ, দাঁতে দাঁত চেপে ধারালো স্বরে জানালো, খানবাড়ির মান সম্মান নিলামে উঠানোর আগে মনে ছিল না? কোন সাহসে নাচতে গিয়েছিলি? দিব গলাটা চেপে রুহটা বের করে। পা কাঁপাকাঁপি করছে তরুর। তাদের বাড়িতে একমাত্র ফারজাদ ভাইয়াই আছে যে মানুষ খুন করতে 2 মিনিটও ভাববে না। কথার আগে হাত চলে তার। যদি সত্যি সত্যিই মেরে দেয়। ভয়ে আতঙ্কে মেয়েটার নাজুক দেহ কম্পিত হতে থাকলো সমানতালে। কণ্ঠনালী শুকিয়ে কাট। কোনোরূপ আকুতি নিয়ে জানালো, এবারের মতো ক্ষমা করে দাও ভাইয়া, আর কখনো এ ভুল করব না। আমি তো ছোট, বলো আর হবে না প্লিজ। আমার মেরে ফেললে আব্বু আম্মু কষ্ট পাবে না বলো? মেয়েটার বাড়তি কথায় ফারজাদের রাগ তরতর করে বাড়ছে। খানবাড়ির এক অঘোষিত শাসক সে বলা চলে, যাকে আড়ালে আবডালে অনেকে নবাব খান বলে ডাকে। আবার কেউ নবাবজাদা। যুগের পর যুগ পেরিয়ে গেছে, সময় বদলেছে, কিন্তু খানদের ভেতরের সেই চিরন্তন বংশ গরিমা আর আভিজাত্যের দম্ভ এক চুলও কমেনি। এই রাজকীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার নিয়মটা বেশ চমৎকার। পরিবারের সবচেয়ে কঠোর, দায়িত্ববান ও যোগ্য উত্তরসূরির হাতে তুলে দেওয়া হয় পুরো বংশের রাশ। সেই বংশ পরম্পরা আর অলিখিত নিয়ম মেনেই খান বংশের বর্তমান শাসনভার এখন বাড়ির মেজ ছেলে ফারজাদ ফারিস খানের শক্ত হাতে। যেখানে সকলে তার কথা মেনে চলে, সেখানে এই মেয়েটা বরাবর অবাধ্যতা করে এসেছে। ছোট বলে ভুল চুক মাপ করে দিলেও আজ যেন সে সমস্ত মাত্রাই অতিক্রম করে এসেছে। খানবাড়ির মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়ে আড্ডার আসরে নাচতে দেখেছে সে মেয়েটাকে। গায়ের ওড়নার কি বেহাল, কত বড় দুঃসাহস! তার চোখের আড়ালে আর কে কী করে এ মেয়ে। ধেই করে নাচার সময় মনে ছিল না, কই মুস্কান, আয়ান, আবির তো অবাধ্য হয় না। তুই বারবার আমার অবাধ্য হোস কেন? তোকে নাচতে হবে কেন এত মানুষের সামনে? আর কেউ তো নাচলো না। পাশের বাসার ছেলেগুলোকে তুই দেখিসনি? তরু অশ্রুসিক্ত নয়নে তার সামনে দাঁড়ানো জমটার দিকে তাকিয়ে বলল, ডেয়ারে আমাকে নাচতে বলা হয়েছে। আমি নাচবো না তো আর কে নাচবে? ওরা কেন দিল এ ডেয়ার? ওদের কিছু বলো না কেন তুমি? সবসময় আমাকেই বকো, মারো, ওই ছেলেগুলোকে ধরো। এরা উকিঝুঁকি দেয় কেন? আমাকেই তো মারো শুধু। এই তোকে মেরেছি। মারলে এখনও জবান চলতো তোর? সে অবস্থায় থাকতি? তোর কি মনে হয় লম্পটগুলোকে আস্ত রাখবো আমি? খান বাড়ির রত্নের দিকে নজর দেওয়া গুলোর যে হালুয়া টাইট করে দিবে ফারজাদ, সেটা বেশ বুঝলো তরু। মনে মনে ভেবে দেখল, যদি মার খেত আসলেই কোনো অবস্থাতেই থাকতো না সে। যে দামড়া লোক, এক থাপ্পড়েই কুপোকাত সে। তবুও নাক টেনে বলল, এ কি বাহু চেপে ধরেছ? আমার হাতটা ভেঙে গুঁড়িয়ে দেবে তো। ফারজাদ ছেড়ে দিল সে বাহু তৎক্ষণাৎ। রাগের বশবর্তী হয়ে কখন এতটা শক্ত করে চেপে ধরেছে খেয়াল ছিল না, কিন্তু রাগটা কিছুতেই থামছে না। আজ সবগুলোকে ধরবে। এসব ফালতুর খেলা বাড়িতে একদম বন্ধ। সে দাম্ভিক কদমে ছাদ ছেড়ে নেমে আসতে নিলেই তরু মৃদু চিৎকার করে বলে উঠল, ওড়নাটা খুঁজে দিলে না? কোথায় ফেলে গেলে? কি বললি? আবার বল। কত বড় সাহস! ঘুরে কদম বাড়িয়ে বলতেই তরু এক ছুটে বিস্তৃত ছাদের কোণায় যেন গিয়ে লুকিয়ে পড়ল।
অন্ধকারে ওকে আর খুঁজতেও গেল না ফারজাদ। সাই সাই করে নেমে গেল ছাদ থেকে। ছাদ ভর্তি কাপড় চোপড়, এখান থেকেই একটা জড়িয়ে নিবে গায়ে। ড্রয়িং রুমে বেচারের আসর বসিয়েছে ফারজাদ। হাতে ইয়া বড় এক চেলা কাঠ। চোখ মুখ অন্ধকার করে খানবাড়ির বিচ্ছুগুলো সব দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিচেন থেকে বাড়ির 3 গিন্নি তা দেখে মুখ চাওয়াচাওয়ি করলো খানেক। তাদের সাথে তাদের একমাত্র ননদ মঞ্জুলিকাও উপস্থিত। এক মেয়ে মুস্কানকে আর ছেলে মুকিতকে নিয়ে এখানেই থাকে সে। অনেকটা তার কথার ভয়েই ছোট গিন্নি আন্তারা বেগম আস্তে আস্তে দুজাকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমাদের নবাবজাদা এত চটে আছে কেন গো ভাবি? আজ অফিস থেকেও চলে এসেছে তাড়াতাড়ি। মেজ গিন্নি তরুর মা ইরা বেগম চুলার আঁচ কমাতে কমাতে বললেন, আয়ান থেকে তো শুনলাম আমারটা চটিয়েছে। অফিস থেকে এসে নাকি দেখে আড্ডায় ধেই ধেই করে নাচছে মেয়ে। সে থেকেই চটে। চোট তো না আবার ততটা। পাশের বাড়ির রুমু ঝুমুর ভাইগুলোও ছিল ছাদে আড্ডায়, তাই চটেছে। মঞ্জুলিকা শুনে তেতো বিরক্ত কণ্ঠে বললেন, তৌহিদের মেয়েটা বেয়াদব হয়েছে বড্ড। সারাদিন একটা না একটা বাঁধিয়েই রাখে। বয়স হচ্ছে, কাণ্ডজ্ঞান আর হচ্ছে না। ইরা বেগম চুপ করে শুনে গেলেন ননাসের কথা। তার ননাসের কাছে তার মেয়ে বরাবরই দোষী, বেয়াদব। জবাব দিলেন বাড়ির বড় গিন্নি ফারহানা বেগম। 2 ছেলের জনজি তিনি। কিন্তু বড় ছেলে থেকেও মেজ ছেলেকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তার। ছেলেটা এত রাগচটা, একদম তার শ্বশুর মশাইয়ের মতো। এই ছেলের সামনে কথাও ভেবে চিনতে বলতে হয়। তিনি নাস্তা সাজিয়ে ট্রেতে নিতে নিতে ননদের উদ্দেশ্যে বলল, মেয়েটা তো একটু ছুটন্তই, ছুটোছুটি করে দেখেই তো বাড়িটাতে প্রাণ আছে মনে হয়। তাছাড়া তো বাকি সব রোবটের মতোই থাকে সবসময়। এরকম শাসন বারণ ঠিক না। বলতে বলতেই তিনি ড্রয়িং রুমে দাঁড়িয়ে গেলেন। ছেলের উদ্দেশ্যে বললেন, থাক ছেড়ে দে না বাবা, ছোট মানুষ, আর করবে না এমন। ফারজাদ মায়ের দিকে তাকালো শান্ত চোখে, বলল, এদের মাঝখানে আসবেন না মা বেগম, আমায় হ্যান্ডেল করতে দিন। কথায় চোটপাট না থাকলেও শীতলতা বয়ে গেল ড্রয়িং রুম জুড়ে। এরপর আসলেই আর কেউ কিছু বলার সাহস করল না। এ ছেলে অনুরোধ না আদেশ করে, অর্থাৎ তার উপরে দ্বিতীয় কোনো কথা না। আর এসব গুরুগম্ভীর স্বভাব সব কিছু তার দাদাজান থেকে রপ্ত করা। এরপর যাকে যা শাস্তি দেওয়া হলো সব মেনে নিল তারা। সিঁড়ি বেয়ে উপরে উঠে মুস্কান তরুর দিকে তাকে বিরক্ত মেশানো কণ্ঠে বলল, কেন শুধু শুধু নাচতে গেলে তরু? হার মেনে 2টো কিল না হয় খেয়েই নিতে। তোমার জন্য ভাইয়া আমাদেরও শাস্তি দিল। উফ, বিরক্তিকর। তরুর চল ঝুলে আসার উপক্রম। তার ফুপির মেয়েটা এত নটাঙ্কি করে কথা বলে, ঢঙ্গি একটা। সেও একই স্বরে বলল, লে হালুয়া, বাড়ির ছাদে নাচিতে পারবো না এটা তো কোথাও খোদাই করে লেখা ছিল না আপু। আরেক বাড়ির ছাদ থেকে কেউ লুকিয়ে দেখলে এতে আমার দোষ? আবার বড় আপুর মুখে মুখে কথা বলছো? বেয়াদব মেয়ে কোথাকার, আদব কায়দা নেই কোনো। বিরক্তিকর একটা বলেই রুমে চলে গেল মুস্কান। তরু সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কচুটি মায়ের ঢঙ্গি মেয়ে একটা, নাটক যত্ত সব। পরপর আয়ান আবিরের দিকে তাকিয়ে বলল, তোরা ও বল বিরক্তিকর। ওরা তরুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বেস্ট আপু তরুপু, সমস্যা নেই। 1 মাসই তো ছাদে যেতে বারণ করেছে, এ আর এমন কি? আমরা এ শাস্তি বিনা অজুহাতে মাথা পেতে নিব। তরু তাদের বুকে আগলে নিল। ক্লাস 4-এ পড়ে 2টো যমজ 2জন ভাই তার ছোটো মার যখন বেবি কনসিভ হলো, তরু সে কি খুশি। কত দোয়া করলো একটা বোনের জন্য, হয়নি। তবুও ভাইদের নিয়ে তরু অনেক খুশি। এদের সাথেই তার হেসে খেলে সময় কেটে যায়। বাড়ির নবাবজাদাকেও এতে মাঝে মধ্যে চটিয়ে দেয়। এতে অবশ্য তরুর দোষ নেই। তার এসব পাবন্দি ভালো লাগে না, চুপচাপ ভালো লাগে না। আর না হয়তো কারো তরুকে সময় দেওয়ার সময়ই নেই। এবারের অনেকের কাছেই তরু দোষী, বেয়াদব, অভদ্র মেয়ে। চলবে গল্প।
প্রণয় সিন্ধু। সূচনা পর্ব, লেখিকা সানজেনা সাজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।